বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই পৃথিবীতে সবচেয়ে বেশি মাইজারেবল ব্যক্তি যে আছে, সবচেয়ে বেশি দুঃখে আর সবচেয়ে বেশি অসহায়, সেটা হলো ডোনাল্ড ট্রাম্প। এর কারণ কি? যেই বিষয়গুলো এখন সামনে এসেছে তা দেখে আপনাদের মনে হতে পারে এই লোকটা আসলে অনেক বেশি অসহায়। হয়েছে এটা যে ন্যাশনাল সিকিউরিটির মিটিং হয়েছে ডোনাল্ড ট্রাম্পের, সেটাতে টপ লেভেলের সিকিউরিটি সকল লোক উপস্থিত ছিল। আর্মি চিফ, জেনারেল, তাদের কমান্ডার্স, তাদের ওয়ার ক্যাবিনেট সকলেই উপস্থিত ছিল। ডোনাল্ড ট্রাম্প ওখানে বলেছে, তোমরা কি পাগল হয়ে গিয়েছো? তোমরা আমাকে এই প্ল্যান দিয়েছো ইরানের সাথে লড়াই করতে। এই প্ল্যানে আমি ইরানের সাথে লড়াই করব আর জিতবো। তোমরা কি পুরো আমেরিকাকে ধ্বংস করার প্রস্তুতি করছো? আসলে হয়েছে এটা যে ডোনাল্ড ট্রাম্পকে মিটিং এর সময় প্ল্যান দেওয়া হয়েছে পুরোপুরিভাবে। সেখানে পুরোপুরিভাবে বলা হয়েছে এটা হলো অপশন, এটা হলো মিলিটারি অপশন। যদি ইরানের সাথে আলোচনা হয় তাহলে ইরানের এই টার্ম এন্ড কন্ডিশন গুলো আমাদের মানতে হবে, তাহলে আলোচনা সম্পূর্ণ হবে। আর যদি আমরা লড়াই করি তাহলে এরকম হবে, এর থেকে আর বেশি কিছুই হবে না। মানে ওখানে এই ধরনের অপশন দেওয়া হয়েছে যে ইরানের উপর মিলিটারি অ্যাকশন হবে, তার পরবর্তীতে ইরান যেই অ্যাটাক করবে তাতে আমাদের এই জিনিস ক্ষয়ক্ষতি হবে, আমাদের অনেক বেশি আর্মি মারা যাবে, আর আমাদের বন্ধু রাষ্ট্রগুলো বলবে আমাদের সামরিক আড্ডাগুলো সরিয়ে নিতে। এই সকল জিনিস আলোচনা হয়েছে সেখানে। ওখানে ট্রাম্প চিৎকার দিয়ে উঠেছে যে আমরা সুপার পাওয়ার হয়েও আমরা এই লেভেলে দাঁড়িয়ে আছি। আর মিটিং এ এটা হয়েছে যে সিকিউরিটি রুমে জেনারেলস অর্ধেক একদিকে ছিল, আর সিকিউরিটির লোকগুলো অর্ধেক আরেক দিকে ছিল, আর ওয়ার ক্যাবিনেট তারাও আরেক দিকে ছিল। মানে একজন এক রায় দিচ্ছিল। অর্ধেক বলছিল যুদ্ধ করবে, আবার অর্ধেক বলছিল যুদ্ধ করবে না। অর্ধেক বলছে আমরা ইরানের সাথে বিজয় হতে পারবো না, আর অর্ধেক বলছে আমরা লড়াই করব। আর যারা বলেছে আমরা ইরানকে মারবো, তারা যে প্ল্যান সামনে রেখেছে, যে প্ল্যান তারা নিয়ে এসেছে, সেই প্ল্যানের ভিতর এত বেশি আনরিয়েলিস্টিক কথাবার্তা ছিল, এত বেশি আনরিয়েলিস্টিক ছিল প্ল্যান যে ডোনাল্ড ট্রাম্প তাদেরকে মা বোনের গালি দিয়েছে। আর একদম লিটারেলি ইন্টারন্যাশনাল মিডিয়া যেই নিউজ ব্রেক করেছে, তারা বলেছে এত বেশি ধ্বংস হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পকে এটা পর্যন্ত বলতে হচ্ছে যে তোমরা এই ধরনের প্ল্যান নিয়ে এসেছো আমাকে মারার জন্য, এই তামাশা তোমরা এখানে করেছো। মানে এতটা নোংরা, এতটা ফালতু প্ল্যান নিয়ে এসেছো তোমরা। আমরা কি এভাবে ইরানকে হারাবো? আর এটাতে তো আমেরিকা নিজেই ধ্বংস হয়ে যাবে। আর অবস্থা এটা হয়েছে যে মিলিটারি অপশন আছে সেটাতে দেখা যাচ্ছে ইরানের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না। আর যে ডিল আছে আমেরিকা এবং ইরানের মধ্যে, সেখানে ইরান যে পয়েন্টগুলো রাখছে সেটাতে আমেরিকার কোনো স্বার্থ নাই। আর ওদিকে ইসরায়েল আমেরিকাকে ছাড়বে না। আর এখন প্রবলেম এটা যে না ইরানের উপর অ্যাটাক করে কোনো ফলাফল আসছে, না স্টেট অফ হরমুজ ওপেন হচ্ছে, তার উপর আমেরিকার মিসাইল গুলো শেষ হতে যাচ্ছে, না ইরানের ড্রোন প্রোগ্রাম শেষ হচ্ছে। আর এখন এই অবস্থা হতে যাচ্ছে যে এটা নিয়ে আলোচনা হচ্ছে যে আমাদের বোকামির কারণে ইরানকে গ্লোবাল সুপার পাওয়ারের আসনে বসানো শুরু হয়ে গেছে। আর এই কথাটা অনেক বেশি রিয়েলিটি। দেখুন, সারা দুনিয়াতে একটা কথা প্রচলিত আছে, দুনিয়াতে নাম্বার 1 টিম কোনটা? সেটা হলো যারা ওয়ার্ল্ড কাপ জিতবে, স্পষ্টভাবে বোঝা যায় সেটাই হলো চ্যাম্পিয়ন, সেটাই হলো নাম্বার 1 টিম। ঠিক একইভাবে সুপার পাওয়ারকে পরাজয় করা যেই লোকগুলো আছে, নিউক্লিয়ার শক্তিগুলোকে পরাজয় করার যে লোকগুলো আছে, আর যারা 10-12 দেশকে একলা লড়াই করে পরাজয় করে, তারাই তো সারা দুনিয়াকে লিড করবে। এখন যদি দুনিয়ার সবচেয়ে বড় শক্তিশালী রাষ্ট্র, সেটা যদি কোনো একটা রাষ্ট্র থেকে পরাজয় হয়, তাহলে শক্তিশালী কে হলো? স্পষ্টভাবে বোঝা যায় যে জিতবে সেই শক্তিশালী। আসলে ট্রাম্পের এই অবস্থা হয়ে গেছে যে তারা বলছে তোমরা আমাকে নেকড়েদের সামনে ছুঁড়ে মারছো। আসলে ট্রাম্পের প্ল্যান এটা ছিল, ও বলছে আমাদের খাক আইল্যান্ডে নামতে হবে। এখন ওখানে যদি তারা নামে তখন 30-40 হাজার আর্মি এভাবেই মরে যাবে। আর ও এটা বলছে আমি ওখান থেকে গ্যাস নিব, তেল নিব। এটা এতটা বোকামি, আনরিয়েলিস্টিক কথাবার্তা। এরকম যে কোনো একটা ছোট বাচ্চা ও বলছে আমি চাঁদ চাই, চাঁদ আমাকে এনে দাও। আর এটা খুবই বোকাদের চিন্তা ভাবনা। আর এগুলোই ট্রাম্প বলছে আমার গ্যাস দরকার, আমার ইরানের তেল দরকার। আসলে ও ইরানকে মনে করছে ভেনেজুয়েলার মডোরো।
তারা ভাবছে আমরা ইরানে গিয়ে সেখানে গিয়ে আমরা আর্মি চিফ কিনে ফেলবো, তাদের সিকিউরিটি কিনে ফেলবো, তাদের পুলিশ কিনে ফেলবো, তাদের মন্ত্রীদের কিনে ফেলবো, সবাইকে কিনে ফেলবো। এরপর আমরা মডোরোকে তুলে নিয়ে আসব। আর তাদের প্ল্যান প্রথম দিন থেকে এটাই ছিল, ইরানে আয়াতুল্লাহ আলী খোমেনিকে উঠিয়ে নিয়ে আসা, মডোরো এর মতো। কিন্তু এই বোকারা এটা জানে না যে, আপনারা জানেন আজ থেকে 3 মাস আগে ইরান এতটা মজবুত ছিল না। আপনারা যুদ্ধের আগে 2-3-4 মাস আগে চলে যান, যুদ্ধের আগে ইরান এতটা মজবুত ছিল না। যখন ইরান তাদের শক্তি দেখিয়ে দিয়েছে তখন তারা বুঝতে পেরেছে। উদাহরণস্বরূপ ইয়েমেন বলছে তারা রেড সি বন্ধ করে দিবে। আর আপনারা কখনো চিন্তা করেছেন রেড সি বন্ধ করে তারা ফিজ চার্জ করবে? আর এখন ইরান তো চার্জ করছে, তার উপর ইয়েমেনও চার্জ করবে। এরপর আর বাকি কি থাকলো? আর যেসব দেশ ফিজ চার্জ করছে তারা গালি দিচ্ছে ট্রাম্পকে, বোকা আর জাহিল লোক। এর আগে আমরা সবাই তো শান্তিতে ছিলাম, কমপক্ষে আমরা এখান থেকে ক্রস করতাম, তখন আমাদের কোনো ফিজ দিতে হচ্ছিল না। আর এখান থেকে ফিজ দিতে হচ্ছে তোমার কারণে, আর তোমাদের সিকিউরিটি সেটাও অকেজো। আর আপনাদের মানতে হবে চায়না, রাশিয়া আর ইরান এই যুদ্ধকে যেভাবে ডিজাইন করেছে, এই যুদ্ধটা অনেক বেশি ক্যালকুলেটেড যুদ্ধ ছিল। আপনারা জানেন এই যুদ্ধে ইরানে যেই ফয়সালা করেছিল আমরা সকল দেশকে ধ্বংস করব, এরপরে স্টেট অফ হরমুজ আর এসব চায়না পুরো অনবোর্ড ছিল। যেদিন এই যুদ্ধ হবে স্টেট অফ হরমুজ থেকে আমি তেল পেতে থাকবো ইরান থেকে, আর আমার অয়েল ট্যাঙ্কার কেউ থামাতে পারবে না। আর আপনি সারা দুনিয়াতে চায়নার একটা অয়েল ট্যাঙ্কার থামিয়ে দেখান। ইয়েমেন বলেছিল আমরা সৌদি আরবের ট্যাঙ্কার যেতে দিব না। চায়না বলেছিল আমার তেল আসছে ওখান থেকে, সেটা যাতে না থামানো হয়। ইরান যখন চায়নাকে তেল দিচ্ছিল তখন ট্রাম্প বলছিল চায়নার ট্যাঙ্কার এখান থেকে যাতে না যায়। এরপর চায়না বলেছিল আমাদের নেভি আসছে, কারো যদি সাহস থাকে তাহলে থামিয়ে দেখাক। আর আমেরিকার সাহস আছে যে তারা চায়নার মোকাবেলা করবে? তারা তো আমেরিকাকে গিলে খেয়ে ফেলবে। আর চায়না গেম প্ল্যান সেট করেছিল আমরা এআই এর মধ্যে এগিয়ে যাব, এ সকল দেশগুলো ধ্বংস হবে আর আমরা এগিয়ে যাব। আর আপনারা দেখে নেন কি হচ্ছে। আজকে ইউরোপে এত বেশি গরম পড়ছে যে তাদের কাছে টাকা পয়সা থাক আর না থাক, এসি তৈরি করার মতো একটা ইউনিটও ইউরোপের মধ্যে নাই। সেই এসি গুলো এখন চায়না থেকে কিনতে হচ্ছে তাদের। আর ওখানে লোকজন ঝাঁপ দিচ্ছে এসি কেনার জন্য। আর এসি কোনগুলা? সবগুলো চাইনিজ। আর সাউথ কোরিয়া এবং জাপানের স্টক মার্কেট ক্র্যাশ থেকে ক্র্যাশ হচ্ছে। আর এত ক্র্যাশ হচ্ছে আপনারা কল্পনাও করতে পারবেন না। তো এরকম পরিস্থিতিতে চায়না ভেবেছিল আমরা পুরোপুরিভাবে ডমিনেট করব। আর আজকে এআই এর ভিতরে চায়না ডমিনেট করছে, সকল মার্কেটগুলো ক্র্যাশ হচ্ছে আর চায়নার মার্কেট পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে যাচ্ছে। তো এই যে প্ল্যান যেটা সামনে এসেছে এটা তো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু যে প্ল্যানগুলো BCD আছে যেগুলো চায়না এবং রাশিয়া তৈরি করেছে ওগুলো কি? এখন আপনারা চিন্তা করেন, তারা বলেছে ইউরোপের যদি তেলের ট্যাঙ্কার এখান দিয়ে আসে তাহলে আমরা সবকিছু উড়িয়ে দিব। এখন ইউরোপ কার পা ধরবে এসব ব্যাপারে? এটা লেটার অন প্ল্যান হতে পারে। অবশেষে তাদের রাশিয়ার পা ধরতে হবে। ইরান তো এখান দিয়ে যেতে দিবে না, অবশেষে রাশিয়ার পা ধরতে হবে। এরপর রাশিয়া তাদের শর্তগুলো ইউরোপকে দিয়ে মানাবে। দেখুন একটা বিষয় লক্ষ্য করেন, ট্রাম্প এই যুদ্ধ 5 দিনের বেশি চালাতে চায়নি। প্ল্যান এটা ছিল আয়াতুল্লাহ খোমেনিকে মেরে ফেলবে, লোকজন রাস্তায় নামবে, সেখানে রিজিম চেঞ্জ অপারেশন হবে আর আমরা সামরিক অভিযান করব ইরানে। আর এগুলো 5-6 দিনের ভিতরেই হবে। আর ও নিজেও বলেছে আমরা জানতাম না যে এই যুদ্ধ পুরো মিডল ইস্টে ছড়াবে, আমাদের সামরিক আড্ডাতেও ছড়াবে। ও ভাবছিল এটা শুধু ইসরায়েলের মধ্যে সীমিত থাকবে। আর ইসরায়েলের মোসাদ এটা বলেছিল এই যুদ্ধ 4-5 দিনের বেশি যাবে না। এখন না লোকজন রাস্তায় বের হয়েছে, না যুদ্ধ ওরকম ভাবে হয়েছে, আর সব গেম উল্টো হয়ে গেছে। আর এই কারণে ট্রাম্প অনেক বেশি রাগান্বিত। না ও যুদ্ধ জিততে পারছে, না ও এই যুদ্ধ থেকে বের হতে পারছে। এখন ও করবেটা কি? এখন ও একটা জিনিসই করবে, সেটা হলো অ্যাটমিক হামলা। আর এই হামলা যদি হয় তাহলে আপনারা কি মনে করেন রাশিয়া চুপ করে বসে থাকবে? চায়না চুপ করে বসে থাকবে? নর্থ কোরিয়া চুপ করে বসে থাকবে? যখন তারা এর জবাব দিবে তখন পুরো দুনিয়া শুনবে। কলিব্রিক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে।